আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব রসায়নের প্রথম লেকচার শুরু করছি। মোটামুটি আমরা চেষ্টা করব জৈব রসায়নের A to Z শেখার। তো যাদেরই আসলে জৈব রসায়নে খুব ভয়ভীতি কাজ করে বা জৈব রসায়ন খুব কঠিন মনে হয়, তাদের জন্যই আমাদের এই জৈব রসায়নের ক্লাস বা কোর্স। আশা করি জৈব রসায়ন খুব কঠিন মনে হবে না, আর আমরা চেষ্টা করব একাডেমিক অ্যাডমিশন সব কিছুই একবারে কভার করার। জৈব রসায়ন নিয়ে যেন কোনো ঝামেলাই না থাকে, আমরা সেই চেষ্টাটাই সর্বোচ্চ করে যাব। তো আমরা প্রথম থেকেই একদম জৈব রসায়নের যে লেকচার সেটা করছি। হ্যাঁ, তো আমরা শুরু করছি হচ্ছে জৈব রসায়ন। তাহলে জৈব রসায়ন লেকচার হইল 1। আমাদের বিসমিল্লাহ এখান থেকেই শুরু। এই লেকচার 1-এ আমরা জৈব রসায়নের একদম ইতিহাস লেভেলের যে জায়গাগুলো সেগুলো শেখার চেষ্টা করব সর্বোচ্চ। তো প্রথমত যদি আমি আপনাকে দেখাই যে জৈব রসায়নের সূচনা আসলে কত বছর আগে হয়েছে, সরাসরি আমরা মনে রাখবো 8 থেকে 9,000 বছর পূর্বে। কিন্তু আমি যদি সাল ইন্ডিকেট করে বলতে চাই, মনে রাখবো 700 অব্দে কি হয়েছে। একটা কথা আমরা মনে রাখবো হচ্ছে বার্লি ও আঙ্গুর, এই দুইটা কথা আমরা খুব ভালোভাবে মাথায় রাখবো। বার্লি ও আঙ্গুর থেকে অ্যালকোহল প্রস্তুত। তাহলে আদিম যুগের যে মানুষগুলো ছিল 700 অব্দের দিকে, তারা বার্লি বা অ্যালকোহল থেকে কী করে, বার্লি এবং আঙ্গুর থেকে অ্যালকোহল প্রস্তুতি শেখে। বার্লি ও আঙ্গুর থেকে অ্যালকোহল প্রস্তুতি। আমরা আরেকটা মনে রাখব, তেল বা চর্বি, এই দুটো কথা আমরা একটু মাথায় রাখি, যে তেল বা চর্বি থেকে সাবান প্রস্তুতি বা পরিষ্কারক দ্রব্য বা ডিটারজেন্ট প্রস্তুতি, বা তেল বা চর্বি থেকে কি প্রস্তুতি, সাবান প্রস্তুতি। এটাই হচ্ছে জৈব রসায়নের সূচনা। ঠিক আছে, এখন এই সূচনার ক্ষেত্রে আমরা কিছু বিজ্ঞানীর নাম জানব। সবার প্রথমে যে বিজ্ঞানীর নাম আমরা জানব, ওইখানে আমরা সাল মনে রাখবো যে 1675 সাল। বিজ্ঞানীর নাম আমরা অবশ্যই মনে রাখবো হচ্ছে ল্যামেরি। ল্যামেরি আসলে কি করতেন বা কি বিশ্বাস করতেন? তার বিশ্বাস ছিল এরকম যে যে জৈব যৌগগুলো আমরা আলোচনা করব, সেই জৈব যৌগগুলো মূলত 3টা প্রক্রিয়া থেকে তৈরি। একটা হলো উদ্ভিদ, তারপর হলো কি প্রাণী, আর হইল খনিজ। ঠিক আছে, তাহলে পৃথিবীতে যে জৈব যৌগগুলো আছে সেগুলো কি কি থেকে তৈরি? হয় উদ্ভিদ থেকে হবে, অথবা প্রাণী থেকে হবে, অথবা কি হবে, খনিজ পদার্থ থেকে। তাহলে আমরা 700 অব্দের দিকে বুঝলাম যে বার্লি এবং আঙ্গুর থেকে কি দেখলাম, যে অ্যালকোহল প্রস্তুতি, এবং তেল এবং চর্বি থেকে আমরা কি প্রস্তুত করব, সাবান প্রস্তুতি। আর 1675 সালে ল্যামেরি বলেছেন উদ্ভিদ, প্রাণী এবং কি খনিজ থেকে আমরা যে যৌগগুলো পাবো সেগুলোর নাম হবে কি, জৈব যৌগ। তো এই হচ্ছে ল্যামেরির অবস্থা। ল্যামেরির পরের যে বিজ্ঞানী আমরা মনে রাখবো 1784 সাল। কত, সরি 1784 সাল। এইসে আমরা মনে রাখবো ল্যাপশিয়ে। ল্যাপশিয়ে কী করলেন? ল্যাপশিয়ের যে ব্যাপারটা, উনি এইখান থেকে খনিজ কথাটাকে বাদ দিয়ে দিলেন। কী বাদ দিয়েছেন? খনিজ কথা বাদ। তাহলে ল্যাপশিয়ে প্রথমত যে কথাটা বলছেন সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে উনি দুইটা কথা বলছেন। একটা হলো উদ্ভিদ দেহ থেকে জৈব রসায়ন পাওয়া যায়, আর একটা হচ্ছে কোন দেহ থেকে, প্রাণী দেহ থেকে। এই যে আমরা জৈব রসায়নগুলো নিয়ে কথা বলবো, উদ্ভিদ মানে আমরা মনে রাখবো হচ্ছে কার্বন, অক্সিজেন, হাইড্রোজেন আর হলো অক্সিজেন। আর প্রাণী যখন আমরা দেখব তখন আমরা মনে রাখবো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তার সাথে আমাদের থাকবে হচ্ছে ফসফরাস, নাইট্রোজেন এবং কি সালফার। ঠিক আছে, তাহলে এই হলো ল্যাপশিয়ের ব্যাপার। এর পরের যে বিজ্ঞানী আমরা তার ব্যাপারটা মনে রাখবো। এরপরের আমরা সবচেয়ে সহজভাবে যে প্রসেস, আমরা জৈব রসায়নের প্রস্তুতির দিকে অগ্রসর হব। জৈব রসায়নের প্রস্তুতিতে সবচেয়ে বড় অবদান যার, বা জৈব রসায়নের শুরু যার হাত ধরে,
1807 সাল কবির স্যারের বই অনুসারে, 1808 সাল এটা হচ্ছে হাজারি স্যারের বই অনুসারে। এই বই দুইটাতে কি বলা আছে? এই বই দুইটার এই সাল দুইটা অনুসারে বার্জেলিয়াসের যে আবিষ্কার বা কাহিনী সেটা বলা আছে। বার্জেলিয়াস তা আমরা এখন বার্জেলিয়াসের জায়গায় যাব। বার্জেলিয়াস প্রথমত যে কথাগুলো বলছেন সেগুলো নিয়ে আমরা আলোচনায় ঢুকব, ঠিক আছে? তো দেখেন বার্জেলিয়াসের যে ব্যাপারটা সেটা নিয়ে যদি আমি আলোচনা করি, তো বার্জেলিয়াস বলছেন যে উদ্ভিদ এবং হচ্ছে প্রাণী, এই দুইটাকে উনি একত্রে চিন্তা করছেন যে উদ্ভিদ এবং প্রাণী সেগুলো অবশ্যই কী হইতে হবে? সজীব হইতে হবে, সজীব দেহ। এখন সজীব দেহ মানে কোনগুলো? যেগুলো হচ্ছে লিভিং অর্গানিজম, সজীব দেহ। এখন সজীব দেহর মধ্যে হচ্ছে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে। আমি ইংলিশে বললাম একটা কথা, সেটা হচ্ছে লিভিং অর্গানিজম, ঠিক আছে? তো লিভিং অর্গানিজম থেকে কি পাওয়া যায়? লিভিং অর্গানিজম থেকে যেটা পাওয়া যায় সেটার নাম হলো জৈব যৌগ। এবং এই কথা বলে যদি তিনি চুপচাপ থাকতেন তাও হতো, উনি আরও অনেক কিছু বলেছেন। তো জৈব যৌগ আর যেগুলো হচ্ছে নির্জীব দেহ, মানে যাদের কি নাই, প্রাণ নাই, তাদেরকে আমরা কি বলবো? নির্জীব বা প্রাণহীন। অথবা এখানে আমরা আরেকটা কথা বলতে পারি যে খনিজ। এই তিনটা জায়গা থেকে আমরা পাওয়া যেতে পারে নন লিভিং অর্গানিজম, তাহলে নন লিভিং অর্গানিজম থেকে আমরা যেটা পাবো সেটার নাম হবে অজৈব যৌগ। কী পাবো আমরা? অজৈব যৌগ। এগুলো কে বলেছেন? এগুলো হচ্ছে বার্জেলিয়াস বলছেন। কোন প্রক্রিয়ায় বললেন? সেই প্রক্রিয়াগুলো আমরা যদি দেখি, উনি যা কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন সবগুলোই ছিল জৈব যৌগের প্রস্তুতি, হ্যাঁ, বা সেগুলো থেকে আমাদের কি পাওয়া যেত? জৈব যৌগ। যেমন আমি যদি একটা বিক্রিয়া দেখাই, সেটা হলো যে ধরেন কার্বন ডাইঅক্সাইড এবং হলো পানি, ঠিক আছে? বিক্রিয়া করে আমরা যে জিনিসটা পাবো সেটা পাবো হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লুকোজ পাবো C6H12O6, কার্বন হাইড্রোজেন, এটা কার্বোহাইড্রেট বলতে পারি। এবং আমরা আর কি পাবো? ঠিক আছে, এবং আমরা আর কি জিনিস পাবো? তো দেখেন এরপরে আমরা আর যেটা পাবো সেটা হলো অক্সিজেন পাবো। কি পাবো? অক্সিজেন, 6 অণু কার্বন ডাইঅক্সাইড। আমি যদি একটু মিলিয়ে দেখি যে আমাদের এখানে কার্বন কয়টা আছে, কার্বন হচ্ছে আমাদের কয়টা আছে, হাইড্রোজেন কয়টা, অক্সিজেন কয়টা? এখানে 6 দুগুণে 12টা হাইড্রোজেন আছে, এখানে 6 12টা, ঠিক আছে? কার্বন এখানে আমাদের কয়টা আছে? এর সামনে যদি আমি 6 কার্বন দেই তাহলে 6 কার্বন এখানে পাইছি। অক্সিজেন দেখেন 6 দুগুণে 12টা আর এখানে 6টা 18টা, তাহলে এখানে কয়টা আছে? 6টা। আর এর সামনে যদি আমি কত দেই? 6 দেই, তাহলে 6 দুগুণে 12 আর এখানে কত? 6। আমি আর একবার মিলাই দেই বিক্রিয়াটা, যে দেখেন এখানে কার্বন 6টা, এই হলো কার্বন 6টা। এখানে দেখেন অক্সিজেন 6 দুগুণে 12টা আর এখানে হলো কয়টা? 6টা 18টা। তাহলে দেখেন এখানে 6টা অক্সিজেন আর 6 দুগুণে কয়টা? 12টা, হয়েছে 18টা। হাইড্রোজেন যদি চিন্তা করি 6 দুগুণে 12টা, এই হলো 12টা হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যেটা দেখতে পাইলাম যে কার্বন ডাইঅক্সাইড এবং পানি মিলে যে জিনিসটা তৈরি করলো সেটা হচ্ছে আমাদেরকে গ্লুকোজ এবং কি অক্সিজেন। তো এটা কার্বন ডাইঅক্সাইড কি মানবদেহে পাওয়া যায়, পানি কোথায় পাওয়া যায়? মানবদেহে পাওয়া যায় বা উদ্ভিদ বা প্রাণীতে পাওয়া যায়, ঠিক আছে? এখান থেকে গ্লুকোজ সেটা কোথায় পাওয়া যায়? মানবদেহ বা জৈব যৌগে পাওয়া যায়, অক্সিজেনও তাই। এরপরে যদি আমরা আরেকটা বিক্রিয়া দেখাই, সেটা আমরা একটু দেখি। ধরেন আমি আরেকটা বিক্রিয়া দেখাচ্ছি যে ক্যালসিয়াম নাইট্রেট, কার্বন ডাইঅক্সাইড এবং হলো পানি, এরা যদি বিক্রিয়া করে আমরা প্রথমত যে জিনিস পাবো সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট পাবো। দেখেন এখানকার ক্যালসিয়াম, কার্বন ডাইঅক্সাইড, এখানকার অক্সিজেন, কি পাইলাম? ক্যালসিয়াম কার্বনেট। তার মানে এখানে বাকি আছে হাইড্রোজেন 2টা আর এই নাইট্রেট লবণটা বাকি আছে। তো আমি এর সাথে দেখাইতে পারি HNO2, এর সামনে দিলাম হচ্ছে 2। এখন যদি আমি মিলাই, হাইড্রোজেন এখানে 2টা ছিল, 2টা হাইড্রোজেন। নাইট্রোজেন এখানে কয়টা ছিল? 2টা, নাইট্রোজেন 2টা। অক্সিজেন 3 দুগুণ কয়টা ছিল? 6টা। 2 দুগুণ কয়টা? এখানে 4টা।
আচ্ছা, NO2 যদি দেই আর এখানে যদি আমরা 3 দেই তাহলে তাও মিলতেছে না, তাই না? যে ক্যালসিয়াম কার্বনেট, এটা হচ্ছে কি নাইট্রিক একটা, এটা তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম নাইট্রেট। এটা হচ্ছে কোথায়, এগুলোর নামগুলো আমরা যদি একটু লিখি, এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। আমি আচ্ছা, এইটাই হবে 3, Na3, এটা হবে 2, তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট। ক্যালসিয়াম নাইট্রেট এর সাথে আমাদের বিক্রিয়া করতেছে কার্বন ডাইঅক্সাইড, এটা তো আমরা জানি। এরপরে কি আছে, পানি। তাহলে এইখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, বুঝছি। এরপর আমরা পাচ্ছি এখানে নাইট্রিক অ্যাসিড। তাহলে এই যে বিক্রিয়াটা, এটা হচ্ছে একটা জৈব যৌগের বিক্রিয়া, এটা একটা জৈব যৌগের বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে যদি আমি আরেকভাবে দেখাতে পারি, এই বিক্রিয়াটাকে আমি আরেকভাবে দেখাতে পারি, সেটা হলো এরকম যে এই জায়গাটাকে যদি আমি দেখাই, হ্যাঁ, এই জায়গাটাকে আমি যদি দেখাই, ধরেন হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, এখানে হলো CH বন্ড, এরপরে হচ্ছে আচ্ছা এইখানে হাইড্রোজেন, এইখানে হাইড্রোজেন নয়, তাহলে এখানে দিলাম, এইখানে ডাবল বন্ড দিলাম হচ্ছে অক্সিজেন। এটা দেখাতে পারি, এখানে একটা হাত খালি আছে। আমরা জানি একটা নাইট্রোজেনের কয়টা হাত, 3টা হাত থাকবে মোটামুটি, ঠিক আছে? তাহলে এখানে একটা হাইড্রোজেন, এই হাতটা ফাঁকা থাকে। এই কার্বনের এই জায়গাতে আমরা অ্যালকাইল মূলক দিয়ে দিই, মানে মিথাইল মূলক দিয়ে দিলাম, আর এইখানে দিতে হবে কি N। তো দেখেন এটা একটা জৈব রসায়নের বিক্রিয়া বা জৈব যৌগ, এটা একটা কি জৈব যৌগ। এই জায়গাগুলো পাওয়া যায় কোথা থেকে? এটা দেখেন গাছের, এখানে প্রভাবক হিসেবে থাকবে হচ্ছে আলো এবং কি থাকবে, ক্লোরোফিল। এইটুকু তো বুঝি, আলো এবং কি থাকবে, ক্লোরোফিল। তো এগুলো হচ্ছে আমরা দেখলাম। তো এখান থেকে আমরা পাচ্ছি কি গ্লুকোজ বা CHO, দ্যাটস মিন কার্বোহাইড্রেট। মানে এটা আমাদের কোথায় পাওয়া যায়, উদ্ভিদ দেহে পাওয়া যায়, প্রাণী দেহ পাওয়া যায়। এটাও কি থেকে পাওয়া যায়, উদ্ভিদ দেহে বা প্রাণী দেহে, তার মানে এগুলো জৈব রসায়ন। আবার যদি আমরা ক্যালসিয়াম নাইট্রেটের ক্ষেত্রে দেখি, ক্যালসিয়াম নাইট্রেট বা নাইট্রেট লবণ, কী লবণ, নাইট্রেট লবণ। নাইট্রেট লবণ পাওয়া যায় হচ্ছে গাছের শিকড়ে, হ্যাঁ, গাছের শিকড় দিয়ে নাইট্রেট লবণ কোথায় পৌঁছায়, পাতায় পৌঁছায়। তো এগুলো হচ্ছে আমাদের জৈব যৌগের বিক্রিয়া বা জৈব রসায়ন, ঠিক আছে? এবং এগুলো সব সময় কী পাওয়া যায়, উদ্ভিদ এবং প্রাণীর দেহে। বার্জিলিয়াস এই বিক্রিয়াগুলো থেকে দেখে 1807 সালে উনি এগুলো বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছিলেন, বা 1808 সালে পর্যবেক্ষণ করে উনি একটা মতবাদ দেন যে জৈব যৌগগুলো শুধুমাত্র কোন জায়গা থেকে পাওয়া যাবে, জীবদেহ থেকে পাওয়া যাবে, আর অজৈব যৌগগুলো শুধুমাত্র কি নির্জীব বস্তু থেকে পাওয়া যাবে। তাহলে ওনার সিদ্ধান্ত কী ছিল, যে জৈব যৌগ যেগুলো বা জৈব রসায়ন, সেগুলো আমাদের কোথা থেকে পাওয়া যাবে, সজীব দেহ। আর অজৈব যেগুলো, সেগুলো কোনোভাবে জৈব যৌগ থেকে পাওয়া সম্ভব না, ওগুলা কোথা থেকে পাওয়া যাবে, নির্জীব দেহ থেকে পাওয়া যাবে, নির্জীব দেহ। এবং নির্জীবের আমি এই জায়গায় বলছিলাম যে নির্জীব অথবা কি বলবো আমরা, খনিজ, অথবা আমরা বলবো হচ্ছে প্রাণহীন কোনো কিছু থেকে। কোন জায়গা থেকে, প্রাণহীন কোনো কিছু থেকে। তো বার্জিলিয়াস এর পরে ওনার একটা মতবাদ দেন, যে এই সিদ্ধান্তগুলো নেওয়ার পর উনি একটা মতবাদ দেন। এগুলো অনেক চেষ্টা করে কেউ কোনো কিছুই করতে পারে নাই, অনেক দিন যাবত এগুলো চেষ্টা করা হয়েছে। তো এরপরে আমরা বার্জিলিয়াসের মতবাদে চলে যাব। বার্জিলিয়াস এর মতবাদ বা বার্জিলিয়াসের মনে রাখবো হইল প্রাণ শক্তি মতবাদ। বার্জিলিয়াসের প্রাণ শক্তি মতবাদ। বার্জিলিয়াসের প্রাণ শক্তি মতবাদ কি, যে জৈব যৌগ সমূহ, কি বললাম, যে জৈব যৌগ সমূহ। তাহলে বার্জিলিয়াসের প্রাণশক্তি মতবাদ হচ্ছে যে জৈব যৌগ সমূহ উদ্ভিদ ও প্রাণীদেহে, উদ্ভিদ ও প্রাণীদেহে রহস্যময় এক প্রাণশক্তির প্রভাবে
রহস্যময় প্রাণশক্তির প্রভাবে কি হয়, সৃষ্টি হয়। তাহলে আমরা মনে রাখবো যে বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদটা ছিল এটা, যে জৈব যৌগসমূহ উদ্ভিদ ও প্রাণীদেহে রহস্যময় এক প্রকার প্রাণশক্তির প্রভাবে সৃষ্টি হয়। এক প্রকার প্রাণশক্তির প্রভাবে কি হয়, সৃষ্টি হয়। এই মতবাদটা বার্জেলিয়াস দেন হচ্ছে 1815 সালে। কত সালে? 1815 সালে। এই মতবাদ দেওয়ার কারণে বার্জেলিয়াসকে বলা হয়, এটা একটা ভুল মতবাদ। হ্যাঁ, এই মতবাদের ইংলিশ নাম হচ্ছে ভাইটাল ফোর্স থিওরি। ভাইটাল ফোর্স থিওরি, ঠিক আছে। তাহলে ভাইটাল ফোর্স থিওরি দেওয়া হয় কত সালে? 1815 সালে। তবে এই মতবাদটা ছিল কি, বার্জেলিয়াসের একটা ভুল মতবাদ, ঠিক আছে। যেহেতু ভুল মতবাদ ছিল, তার মানে ভুলের পর এটা কেউ না কেউ সঠিক করছে। তো এই ভুল মতবাদ থাকার কারণে, যদি মানে শুধুমাত্র এই মতবাদটার কারণে জৈব রসায়নের বিশাল একটা মানে রহস্যর সৃষ্টি হয়। এই রহস্যের জট অনেকেই খোলার চেষ্টা করেন, সর্বশেষ খুলতে পারেন হচ্ছে ফ্রেডরিক ভোলার, ঠিক আছে। তাহলে এই ভুল মতবাদটা যেহেতু দিয়েছিলেন, যেহেতু এনার হাত দিয়ে ভুল কিছু শুরু হয়েছিল, এই জন্য এনাকে বলা হয় জৈব রসায়নের প্রবক্তা বা জৈব রসায়নের কি প্রবক্তা। তাহলে বার্জেলিয়াসকে আমরা কি বলবো? জৈব রসায়নের কি প্রবক্তা। এখন দেখেন যে জৈব যৌগ যে কথাটা, এই কথাটা শুরু হয়েছিল বা শুরু করেছিলেন বার্জেলিয়াস। তাহলে জৈব যৌগ যে কথাটা আমাদের আছে, জৈব যৌগ, এই কথাটা শুরু করেছিলেন কে? বার্জেলিয়াস, ঠিক আছে। আমরা এটা মাথায় রাখবো। আমরা এখন এই যে এতক্ষণ যাবৎ যে আলোচনা করলাম যে জৈব যৌগটা আসলে কি, সেটা নিয়ে আমরা এই আবিষ্কারের পর জৈব রসায়নটা কি সেটা নিয়ে একটু আলোচনায় যাই। জৈব রসায়ন বলতেই হচ্ছে হাইড্রোজেন এবং হলো কার্বন, কার্বন আর কি হাইড্রোজেন। তাহলে আমরা এখন যাব হচ্ছে জৈব রসায়ন কি জিনিস আর জৈব যৌগ কি জিনিস, ঠিক আছে। জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি মনে রাখবো যে হাইড্রোজেন আর কি কার্বন, এই দুইটার মিলে যেটা তৈরি হবে, এই দুইটা মিলে আমাদের যেটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কি হাইড্রোকার্বন। সেটা আমরা সবাই জানি যে হাইড্রোকার্বন। তাহলে আমরা অবশ্যই মাথায় রাখবো যে জৈব যৌগ মূলত কি হাইড্রোজেন এবং কি কার্বন, অর্থাৎ একত্রে আমরা কি বলবো হাইড্রোকার্বন, এবং হচ্ছে এদের জাতক সমূহ আর কি জাতক সমূহ দিয়ে কি তৈরি হয়, জৈব যৌগ তৈরি হয়। তাহলে জৈব রসায়ন বা জৈব যৌগের মূল উপাদান হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন এবং হচ্ছে এর কি জাতক। তাহলে আমরা এখানে মনে রাখবো কার্বন আর কি হাইড্রোজেন। আর এর জাতক কোনগুলো? এর জাতক হচ্ছে আমাদের এগুলা সালফার, ফসফরাস, অক্সিজেন এবং নাইট্রোজেন। এই যে সালফার, ফসফরাস, অক্সিজেন এবং কি নাইট্রোজেন। আর এর সাথে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি হ্যালোজেন। এই হ্যালোজেন কোনগুলো? হ্যালোজেনকে আমরা বলি হচ্ছে সল্ট মেকার, ঠিক আছে, বা লবণ গঠনকারী যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন আর হচ্ছে কি আয়োডিন। এই যে গ্রুপ 17 যে মৌলগুলো আছে সেগুলোর নাম কি হ্যালোজেন বা লবণ গঠনকারী যৌগ। তো এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এগুলো হচ্ছে কি আমাদের জাতক। আর এই যে কার্বন আর হাইড্রোজেন বা হাইড্রোকার্বন মিলে আমাদের কি তৈরি হয়, জৈব যৌগ তৈরি হয়। তাহলে আমরা মনে রাখতে পারি এটা যে বিজ্ঞানের যে শাখায় বা রসায়ন শাস্ত্রের যে শাখায় কার্বন, হাইড্রোজেন এবং এর জাতক সমূহ নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়, তাকে কি বলা হয়, জৈব রসায়ন বলা হয়। এখন জৈব যৌগ কাকে বলা হয়? যে কার্বন, হাইড্রোজেন এবং এর জাতক দ্বারা যে সকল যৌগ বা জৈব যৌগ তৈরি হয়, যে সকল যৌগ তৈরি হয় সেগুলোর নাম কি জৈব যৌগ। তো এই সংজ্ঞা লিখে দেওয়ার কিছু নাই। তাহলে আমরা হাইড্রোজেন এবং কার্বন মিলে যেটা তৈরি হয় সেটাকে বলতেছে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বনের কিছু বাচ্চা কাচ্চা আছে সেগুলোকে আমরা বলতেছি জাতক, ঠিক আছে। সেই জাতক কোনগুলো? সালফার, ফসফরাস, অক্সিজেন এবং কি নাইট্রোজেন। এরপরে আমরা পরবর্তী অংশে যদি যাই, হ্যাঁ, তো পরবর্তী অংশের আমাদের আলোচনার যে জায়গাটা, সেখানে আমরা মনে রাখবো যে কার্বন থাকা সত্ত্বেও, কার্বন থাকা সত্ত্বেও
অজৈব যৌগ। এরা কারা? কার্বন থাকা সত্ত্বেও কি যৌগ? অজৈব যৌগ। এটা একটা মনে রাখবো, ওগুলো আমি ওপারে দেখাবো। দেখেন আমরা তো জানি যে কার্বন হাইড্রোজেন মিলে জৈব যৌগ তৈরি হয়, কিন্তু কার্বন থাকা সত্ত্বেও কী হবে? অজৈব যৌগ। এটা একটা আমরা মনে রাখবো যে হাইড্রোজেনবিহীন জৈব যৌগ, মানে হাইড্রোজেন ছাড়াই আবার কি হবে? জৈব যৌগ হবে। হাইড্রোজেনবিহীন জৈব যৌগ, এটা একটা। এরপরে আমাদের কার্বন হাইড্রোজেন থাকবে, কিন্তু তাও অজৈব যৌগ। কার্বন এবং হাইড্রোজেন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। এখন দেখেন হাইড্রোজেনবিহীন জৈব যৌগ কোনগুলা? ঠিক আছে, আমাদের হাইড্রোজেনবিহীন জৈব যৌগ কোনগুলা? যেমন আমি বলতে পারি CCl3NO2, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ক্লোরোপিক্রিন। এটা একটা কি যৌগ? অজৈব যৌগ, ক্লোরোপিক্রিন। তাহলে এটা একটা কি যৌগ? অজৈব যৌগ। তারপরে হচ্ছে আমরা বলতে পারি COCl2, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ফসজিন গ্যাস। তাহলে এটার নাম হলো ফসজিন। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে হাইড্রোজেনবিহীন জৈব যৌগ হচ্ছে কোনগুলা? একটা হচ্ছে ক্লোরোপিক্রিন, ফসজিন গ্যাস, ক্লোরোফ্লোরো কার্বন, নাকি? এখন এই ক্লোরোফ্লোরো কার্বনগুলোর অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। ক্লোরোফ্লোরো কার্বন, এখন CFC কত কত হতে পারে? হতে পারে CFC11, হতে পারে 12, হতে পারে 112 অর্থাৎ 112, হতে পারে 100 কত? 14। এরপরে আমাদের হইতে পারে কার্বন টেট্রাক্লোরাইড, CCl4, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে আমরা পাইলাম হচ্ছে ক্লোরোপিক্রিন, ফসজিন গ্যাস, ক্লোরোফ্লোরোকার্বন, এবং হচ্ছে CFC কত? 11, 12, 112 অ্যান্ড 114, এবং হচ্ছে CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড, যেটার আরেকটা নাম হচ্ছে কাঁদুনে গ্যাস। কি গ্যাস? কাঁদুনে গ্যাস। কাঁদুনে গ্যাস, অথবা এটার আরেকটা নাম আমরা বলতে পারি হচ্ছে টিয়ার শেল। তাহলে কাঁদুনে গ্যাস বা আমরা বলবো হচ্ছে টিয়ার শেল। আচ্ছা, তো এগুলো হচ্ছে আমাদের হাইড্রোজেনবিহীন জৈব যৌগ। এগুলো কিন্তু জৈব যৌগ, কারণ এগুলোর মধ্যে কি নাই? হাইড্রোজেন নেই। যেমন CCl3NO2, COCl2, CFC আর CCl4। ঠিক আছে, এগুলো প্রত্যেকেই হচ্ছে কি? জৈব যৌগ। কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ কোনগুলা? একটা হচ্ছে কার্বন মনোক্সাইড, আমাদের হলো কার্বন ডাইঅক্সাইড, এগুলো। তারপরে হচ্ছে আমাদের KCN, পটাশিয়াম সায়ানাইড। এরপরে আছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বাইড, Na2CO3, সোডিয়াম কার্বনেট। তারপর হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড H2CO3, এটা একটা আছে। ঠিক আছে, এরপরে আমাদের আছে ক্যালসিয়াম কার্বনেট, ওই যে কিছুক্ষণ আগে আমরা দেখে আসলাম। এরপর আছে CS2। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমাদের কি? কার্বন হাইড্রোজেন থাকা সত্ত্বেও মানে কার্বন থাকা সত্ত্বেও কি? অজৈব যৌগ। আমরা আরও দুই একটা নাম বলে দিতে পারি। ঠিক আছে, আমরা আরও দুই একটা নাম বলে দিতে পারি। দেখেন যে ক্যালসিয়াম কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম কার্বাইড, সোডিয়াম কার্বনেট, কার্বনিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, এবং হচ্ছে CS2 যেটা, সেটা একটা। আমাদের আরও একটা আছে যে কার্বনিল, যেগুলো NiCO4, আমরা বলতে পারি হচ্ছে FeCO5। এগুলো হচ্ছে আমাদের কি বলেন তো? কার্বন থাকা সত্ত্বেও অজৈব যৌগ। এগুলো হচ্ছে আমাদের কার্বন থাকা সত্ত্বেও কি? অজৈব যৌগ। এরপরে আমরা আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব, যে কার্বন হাইড্রোজেন থাকলেও সেটা কি যৌগ? অজৈব যৌগ। যেমন হচ্ছে আমরা বলতে পারি অ্যামোনিয়াম সায়ানাইড, NH4CO
NO, এটা একটা কি অজৈব যৌগ। দেখেন কার্বনও আছে হাইড্রোজেনও আছে, তাও কি যৌগ? অজৈব যৌগ। আমরা এই যে এখানে একটা জিনিস লিখছিলাম, কোন দুইটা ধরেন, এই যে এইটা আর একটা কোনটা, এই যে এটা একটা ধরেন H2CO3, দেখেন কার্বন হাইড্রোজেন আছে, তাও কি এটা একটা অজৈব যৌগ। ঠিক আছে, আমরা বলতে পারি সোডিয়াম বাইকার্বনেট Na2HCO3, সোডিয়াম বাইকার্বনেট, দেখেন কার্বন হাইড্রোজেন আছে, তাও কি অজৈব যৌগ। এই জায়গাটুকু যদি আমরা পড়ি, আমাদের অ্যাডমিশনে যদি আমাদের নসিবে থাকে তাহলে আমরা একটা MCQ কমন পেয়ে যেতে পারি। অ্যাডমিশনের জন্য এই জায়গাটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ঠিক আছে, এই যে জাস্ট এইটুকু আপনি স্ক্রিনশট মারলেই হবে। এরপরে আমরা পরবর্তীতে জায়গা যে জৈব যৌগ, অজৈব যৌগ থেকে জৈব যৌগ প্রস্তুতি বা পরীক্ষাগারে কি জৈব যৌগ প্রস্তুতি। বার্জিলিয়াসের যে প্রাণশক্তি মতবাদ ছিল, সেখানে উদ্ভিদ এবং প্রাণী দেহ ছাড়া কোনো দেহ থেকেই উনি জৈব যৌগ প্রস্তুত করতে পারেননি বা উনি এই বিষয়ে জানতেন না। কিন্তু পরবর্তীতে আমরা কয়েকটা বিজ্ঞানীর নাম বলি। ঠিক আছে, বার্জিলিয়াসের পরে আমাদের পরের বিজ্ঞানীর নাম হচ্ছে ভোলার। বিজ্ঞানীর নাম হলো কি বলেন তো? ভোলার, অনেকেই বলে উহুলার, যেটা যে মনে রাখতে চায়। ওনার ক্ষেত্রে আমরা সালটা মনে রাখবো হলো 1828, একটাই সাল মনে রাখবো। উনি কি করেন, যে পরীক্ষাগারে জৈব রসায়ন প্রস্তুত করেন। পরীক্ষাগারে জৈব যৌগের প্রস্তুতি, পরীক্ষাগারে জৈব যৌগে প্রস্তুত করেন। এই কথাটা আমরা আগে মনে রাখবো, যে প্রথম পরীক্ষাগারে জৈব যৌগ কে প্রস্তুত করেন, অবশ্যই মনে রাখবো সেটা কি ফ্রেডরিক ভোলার। তাহলে পরীক্ষাগারে কি জৈব যৌগ প্রস্তুতি। এখন পরীক্ষাগারে যে জৈব যৌগ প্রস্তুত হবে সেটা কিভাবে হবে? ধরেন আমাদের লেড ক্লোরাইড আছে বা লেড সায়ানেট আছে, PbCnO2, লেড সায়ানেট। এর সাথে আমাদের কি বিক্রিয়া করতে পারে? লেড সায়ানেটের সাথে আমাদের যেটা বিক্রিয়া করবে সেটা আমরা একটু দেখি। লেড সায়ানেটের সাথে আমাদের যেটা বিক্রিয়া করবে সেটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড Na4Cl। হ্যাঁ, তাহলে লেড সায়ানেটের সাথে বিক্রিয়া করতেছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। এখন বিক্রিয়া শেষে আমরা কি পাবো? দেখেন এই দুটো যদি আমরা বিক্রিয়া করি, এটা হচ্ছে আমাদের জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশন, এটা হচ্ছে আমাদের কি অ্যাকুয়াস সলিউশন। এই দুটো বিক্রিয়া করলে আমরা যেটা পাবো, এখানে Pb হচ্ছে প্লাস, CnO2 হলো কি মাইনাস, এটা হলো প্লাস আর এটা হলো কি মাইনাস। তো মাইনাস আর প্লাস যুক্ত হবে, মানে এই দুজন পাশাপাশি যুক্ত হবে আর এটার সাথে এটা যুক্ত হবে। তাহলে আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে PbCl2 পাবো। এখানকার লেড আর এখানে কি ক্লোরিন পাবো কটা? দুইটা, এই যে এটা পাইলাম। আর এইখানে আমাদের পাবো হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট NH4CnO। ঠিক আছে, তাহলে এর সামনে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে কি কেস খতম। আমরা যদি একটু মিলাইয়ে দেখি, যে এখানে লেড একটা ছিল, লেড একটা, ক্লোরিন এখানে ছিল দুইটা, এই যে সামনে 2 আছে, তাই মানে কত? দুইটা। তাহলে লেড আর ক্লোরিনের কাহিনী শেষ। দেখেন NH4 মানে নাইট্রোজেন ছিল দুইটা, হাইড্রোজেন ছিল 4 দুগুণ কটা? 8টা আছে। কার্বন 2টা ছিল, এখানে 2টা আছে। নাইট্রোজেন এখানে আরও 2টা ছিল, সেই 2টা এখানে আছে। আর অক্সিজেন এখানে 2টা ছিল, সেই 2টা এখানে আছে। এইখান থেকে আমাদের মূল যে উপযোগ্য জিনিস সেটা হলো কি অ্যামোনিয়াম সায়ানেট। এটাই হচ্ছে আমাদের মূল জিনিস এখানকার, NH4CnO, এই যে অ্যামোনিয়াম সায়ানেট। এটাকে যদি তাপ দেওয়া হয়, কি দেওয়া হয়? তাপ দিলে এইখান থেকে আমরা পাবো হচ্ছে ইউরিয়া, NH2 বন্ড C ডাবল বন্ড O বন্ড হলো NH2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? এটা হলো ইউরিয়া। তাহলে দেখেন এটা একটা অজৈব যৌগ, এটা একটা অজৈব যৌগ। এটা হচ্ছে আমাদের সলিড, এটা হচ্ছে আমাদের কি অ্যাকুয়াস। তাহলে এই যে কঠিন যে জায়গাটা, কঠিন জায়গা থেকে আমরা পাইলাম হচ্ছে কি এটা ইউরিয়া পাইতেছি। এই বিক্রিয়াটার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়াটার নাম কি? সংশ্লেষণ বিক্রিয়া। এই বিক্রিয়াটাকে বলা হয় পুনর্বিন্যাস বিক্রিয়া। পুনর্বিন্যাস বিক্রিয়া।
আচ্ছা, এই বিক্রিয়াটার আরেকটা নাম হচ্ছে জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া। জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া, জৈব যৌগের সূচনাকারী বিক্রিয়া, কারণ এই যৌগটা দিয়েই জৈব যৌগের সূচনা। এটাকে আমরা বলতে পারি রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া, রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন। এই কথাগুলো আমরা এই বিক্রিয়া সম্পর্কে বলতে পারি। তো দেখেন, এই যে অ্যামোনিয়াম সায়ানেট, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কি বলেন তো, ইউরিয়া। এই ইউরিয়া কোথায় পাওয়া যায়? দেখেন, সবগুলোই হচ্ছে আমাদের অজৈব যৌগ। এগুলো হচ্ছে আমাদের সবগুলোই কি যৌগ? অজৈব যৌগ। এখান থেকে আমরা কি পাইলাম? জৈব যৌগ। এই ইউরিয়া 1773 সাল, 1700 কত সাল? 73 সাল। কোন জায়গা থেকে? মানব মূত্র থেকে প্রস্তুত করেন বিজ্ঞানী রাউলি। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখবো যে ইউরিয়া, দেখেন জৈব যৌগ কোথা থেকে পাওয়া গেল? জৈব যৌগ মানে যেহেতু মানব দেহে পাওয়া যায়, তার মানে মানুষ তো জীবন আছে, সজীব দেহ, তার মানে একটা জৈব যৌগ পাইলাম। এই জৈব যৌগটা কোথায় পাওয়া গেছে? যে ইনঅর্গানিক থেকে আমরা পাইলাম কি? অর্গানিক। ঠিক আছে, এখন আমরা আর কিছু বিজ্ঞানীর নাম একটু জানার চেষ্টা করি। এর পরের যে বিজ্ঞানী, তার নাম আমরা জানার চেষ্টা করব। আমাদের জৈব রসায়নের ইতিহাস শেষ, তার মধ্যেও আমরা কিছু জিনিস জানব। এই জৈব যৌগের কিছু উপাদান প্রথম দিকে আবিষ্কার করেন হলো শিলে। ঠিক আছে, শিলের আবিষ্কারগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেগুলো একটু দেখব আমরা। হ্যাঁ, একটা মনে রাখবো হলো আঙ্গুর থেকে, এরপর হচ্ছে আপেল থেকে, আর হচ্ছে তাহলে আঙ্গুর থেকে আবিষ্কার করে হচ্ছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক না, আঙ্গুর থেকে যেটা আবিষ্কার হয়, হ্যাঁ, টার্টারিক অ্যাসিড। আঙ্গুর থেকে কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড আবিষ্কার করেন কে? শিলে, টার্টারিক অ্যাসিড। আর আপেল থেকে আবিষ্কার করেন হচ্ছে ম্যালেইক অ্যাসিড, ম্যালেইক অ্যাসিড। এরপরে চর্বি থেকে কি প্রস্তুত করেন? গ্লিসারিন অ্যাসিড, গ্লিসারিন অ্যাসিড। তাহলে এই হলো শিলের আবিষ্কার। শিলের সালটা আমার জানা নাই, এই হলো শিলে। এরপরে আমরা মনে রাখবো হচ্ছে কোব এবং হচ্ছে বার্টলো। কোব, বিজ্ঞানী কোব 1845 সালে, কোব 1845 সালে উনি প্রথমত যেটা আবিষ্কার করছেন সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড আমরা বলতে পারি, যে CH3 বন্ড হলো COOH। ঠিক আছে, বিক্রিয়াটাকে যদি আমি এভাবে ভেঙে দেখাই, তাহলে আমার কনফিউশন ক্লিয়ারও হয়ে যাবে, আপনাদেরও শেখা হয়ে যাবে। এই হলো হাইড্রোজেন 3টা, একটা কার্বনের কয়টা হাত থেকে? 4টা হাত। সব ঠিক আছে না? তাহলে এটার নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড আবিষ্কার করেন কে? বিজ্ঞানী কোব। আচ্ছা, এরপরে আমাদের আরেকজন বিজ্ঞানী মনে রাখবো হচ্ছে বার্টলো। আরেকজন বিজ্ঞানীর নাম হইল কি বলেন তো? বার্টলো। 1846 সাল, না সরি 1856 সাল। হ্যাঁ, 1856 সাল উনি মিথেন আবিষ্কার করেন। দ্যাটস মিন কি আবিষ্কার করেন? মিথেন, CH4, এই যে এটা আবিষ্কার করে কে? সেটা বার্টলো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস। এর পরের ক্লাসে আমরা জৈব রসায়নের দ্বিতীয় অংশের যে জায়গাটুকু, সেইটুকু শিখবো। আমরা সেগমেন্ট ওয়াইজ ক্লাসগুলো করব, যাতে করে আমাদের A to Z আমরা কভার করতে পারি। আপনি যত কিছুই দেখেন না কেন ইউটিউবে, যে কোনো জায়গায় ভিডিও, আমি সবগুলো জায়গা থেকেই ইনফরমেশন কালেক্ট করে যে ইনফরমেশনগুলো লাগে জৈব রসায়নের সবটুকু একত্রে করার চেষ্টা করেছি। এটা একটা যে কোনো পেইড কোর্সের চাইতেও বেশি। ঠিক আছে, যে কোনো পেইড কোর্সের চাইতেও বেশি। আর হোয়াইট বোর্ডে করাচ্ছি, মনে রাখবেন হোয়াইট বোর্ডই একটা বেস্ট জায়গা, এখানেই আপনি সবচেয়ে ভালো শিখবেন, আমি এটা মনে করি ব্যক্তিগতভাবে। এখন অনেকে অনেক কিছু বলতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এই হোয়াইট বোর্ডেই আমরা সব কিছু সমাধান করাবো। আমাদের এরকম 80টা ক্লাসের মধ্যে আমরা জৈব রসায়ন শেষ করবো। আমাদের দ্বিতীয় ক্লাস যেটা, সেটা হচ্ছে আমাদের আছে রাতের বেলা, হচ্ছে ঠিক 10টা 30 মিনিটে।
সেই জায়গাতে আমরা পরের অংশটুকু নিয়ে আলোচনা করব। ইতিহাসের কাজ শেষ, আমরা এখন আস্তে আস্তে থিওরিতে মুভ করব। ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকি। আল্লাহ হাফেজ।